বিদ্যুতের বকেয়া $80 কোটি দ্রুত পরিশোধের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে ভারতের আদানি গ্রুপ। এদিকে সরকারের কাছে বিদ্যুৎ বাবদ 200 কোটি টাকা পাওনা থাকার কথাও স্মরণ করিয়ে দিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার। ভারত থেকে বাংলাদেশে আমদানিকৃত বিদ্যুতের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল আদানি গ্রুপের বিদ্যুৎ। অন্য ভারতীয় কোম্পানিগুলোর গড় দামের তুলনায় আদানির বিদ্যুতের দাম 80.57% বেশি, যা চুক্তি করে হাসিনা সরকার। এর মধ্যে আদানি বাংলাদেশের কাছে $80 কোটি দেনা হয়েছে। এর মধ্যে 49 কোটি 20 লাখ ডলার পরিশোধে বিলম্বিত হয়েছে। আর পাওনা অর্থ চেয়ে মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছে ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। দ্রুত $80 কোটি বকেয়া পরিশোধের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় এই ব্যবসায়ী। চুক্তি অনুযায়ী আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে 25 বছর বিদ্যুৎ কিনবে পিডিবি। এটি থেকে ভারতে বিদ্যুৎ বিক্রির সুযোগ ছিল না। তবে হাসিনা সরকারের পদত্যাগের পর বাংলাদেশে রপ্তানির পাশাপাশি স্থানীয় পর্যায়েও আদানির এ কেন্দ্রে বিদ্যুৎ বিক্রির সুযোগ দিয়েছে। এতে স্থানীয় বাজারেও বাড়ছে আদানির বিদ্যুতের চাহিদা। এদিকে বাংলাদেশের কাছে 200 কোটি টাকা পাওনা রয়েছে ত্রিপুরা রাজ্য সরকারের। তবে পাওনা থাকলেও আপাতত বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তারা। মাসুদ রানা, নিউজ 24। ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সমস্যা নেই, এমনটি মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর ভারতীয় হাইকমিশনার বলেছেন কোনো প্রকল্প স্থগিত হয়নি, ঠিকাদার দ্রুতই কাজে ফিরবে। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর আয়োজন করা হবে স্মরণ সভার। এজন্য 5 কোটি টাকা অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে ছোট বড় 36টি প্রকল্প স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর মধ্যে 15টির কাজ শেষ, চলছে 8টি প্রকল্প। তবে হাসিনা সরকার পতনের পর এসব প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে। বিষয়টি নিয়ে সচিবালয়ে আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকে। দুজনই জানিয়েছেন এক্ষেত্রে সংকট নেই, দ্রুতই কাজ শুরু হবে। Win-win situation, that is very important. Their business people also win and we also win, that is one. Now already the projects they had is a big projects and we'll continue that. Those are not small projects, not tidbits. And the one we'll take, they will also be good projects. As I told you, this will be very beneficial for their country and our country. Our approach moving forward is a positive and constructive. They are very big projects and located at different sites. So the contractors will be coming back to start. We are very closely engaging with the government, and this, my meeting with the advisor is a proof of that. অর্থ উপদেষ্টা এরপর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অংশ নেন। পরে তিনি জানান আগামী 14 সেপ্টেম্বর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের সম্মানে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না, ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো। অর্থ উপদেষ্টা জানান স্মরণ সভায় শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সহ অতিথি হিসাবে কারা থাকবেন তা ঠিক করবেন ছাত্র উপদেষ্টারা। ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো খরচ। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, তীব্র লোডশেডিংয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি প্রভাব ফেলছে শিল্প উৎপাদন ও সেচ ব্যবস্থায়। রাজশাহী বিভাগের বিদ্যুতের চাহিদার 1/5 ঘাটতি রয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার। আর বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ উৎপাদন নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত এর সমস্যা কাটিয়ে ওঠা যাবে না। গত কয়েকদিন ধরে তীব্র লোডশেডিং চলছে রাজশাহী বিভাগের 8 জেলায়। সোমবার রাতে 1576 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ ছিল 1243 মেগাওয়াট। ফলে প্রায় 1/5 লোডশেডিং ছিল। দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েন শিল্প মালিকরা। বিদ্যুৎ না থাকার ভাই আমাদের সেচের করেন যে সমস্যা হয়ে যায়। কারেন্টটা যদি ঠিক মতো থাকে তাহলে আমরা প্রোডাকশনে দিতে পারবো, হ্যাঁ আমরা নিজেরাও বাঁচবো। বসত বাড়িতে বিদ্যুৎ থাকে না বললেই চলে। বিদ্যুতের অভাবে জনভোগান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থাপনাও। তবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জানায় বিশেষ ব্যবস্থাপনায় গভীর নলকূপগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হচ্ছে। এখন প্রতিদিন আমাদের জমির 24 ঘন্টা পানির প্রয়োজন, সেটা তো আমরা পাচ্ছি না। বাড়ি ঘুমাইতেও পাই না কারেন্টের জন্য, রাত্রে তো কারেন্টই থাকে না। সবাই মিলে আমরা
কোথায় কতটুকু বিদ্যুতের চাহিদা সেই অনুযায়ী আমরা সরকারকে জানাই এবং সেই অনুযায়ী স্পেশাল বরাদ্দ স্থানভেদে সরকার করে থাকে। রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জানান দ্রুত সময়ের মধ্যে সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে। জনভোগান্তি সেটা মিনিমাম লেভেলে যাতে রাখা যায় সেটা সর্বোচ্চ চেষ্টা করে আশা করি কয়েকদিনের মধ্যে এটি সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষজ্ঞদের অভিমত, বিদ্যুৎ ব্যবস্থাপনায় টেকসই উন্নয়নে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। জ্বালানি যেন সরবরাহ করা যায় সে ব্যবস্থা করতে হবে। তো এটা করার জন্য তো আমাদের দেশীয় উৎপাদন, গ্যাস বলেন, কয়লা বলেন, এগুলো উৎপাদন বাড়াতে হবে। বিদ্যুৎ সমস্যা সমাধানে আমদানি নির্ভরতা কাটিয়ে দেশীয় উৎপাদনে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের পাট পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বিকেলে পাকিস্তানের হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ। এছাড়াও যদি বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায় তাহলে বাংলাদেশ থেকে দুবাই ফ্লাইটে পাকিস্তান ট্রানজিটের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী পাকিস্তান। এছাড়াও বন্যা পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতা করতে পাকিস্তান প্রস্তুত বলেও জানান তিনি। আপনাদের পাবলিক ফান্ডের কাছে এবিলিটি টু পে অ্যান্ড ইকুইটি প্রিন্সিপল, যার এবিলিটি না জোর করে আনবেন না, তাই না? একটা ভেন্ডার থাকে, জোর করে তার কাছে ট্যাক্স নিয়ে আসবেন, হয়তো ট্যাক্সের ক্যাপাসিটি আর ইকুইটি আমাদের দিতে হবে। ট্যাক্স 50,000 টাকা, আমার সমান আরেকজনও দিতে হবে। সেই যদি 5,000 টাকা দেয় আর 20,000 টাকা টেবিলে নিচে দিয়ে খরচ করে, দ্যাট ইজ নট প্রপার। বারবার একই লোকের কাছ থেকে জোর করে বেশি হারে কর আদায়ের মানসিকতা বাদ দিয়ে নতুন করদাতা খোঁজার তাগিদ দিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কর কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি বন্ধে অনলাইনে ট্যাক্স রিটার্ন ব্যবস্থা জোরদার এবং উন্নত সেবা নিশ্চিতের তাগিদ দেন তিনি। মঙ্গলবার এনবিআর কার্যালয়ে অনলাইনে নতুন আঙ্গিকে আয়কর বিবরণী জমার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান সালেউদ্দিন। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, গেল অর্থবছর অনলাইনে প্রায় 5.5 লাখ করদাতা তাদের রিটার্ন জমা দেন। এবার সেই সংখ্যা 15 লাখ ছাড়িয়ে যাবে এমন আশা তার। এবছর 9 সেপ্টেম্বর থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়া গেলেও আগামী অর্থবছরের প্রথম দিন 1 জুলাই থেকেই অনলাইনে রিটার্ন জমা দেয়া যাবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।